তো ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টেট ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেহেতু শুধুই এমসিকিউ প্রশ্নের ওপর, তাই তোমাদের এমসিকিউ প্রশ্ন বিভিন্নভাবে আসবে। তাই আগে থেকে যদি তোমরা জেনে না নাও যে কোন এমসিকিউ প্রশ্নগুলোর কিভাবে উত্তর লিখতে হয়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় একটু প্রবলেম হবে। তাই তোমাদের যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়, সেই জন্যই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হবে, সেই প্রশ্নগুলি কিভাবে লিখতে হবে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে যাবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্নই আসার সম্ভাবনা রয়েছে। তাই আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল চিংড়ি মাছ। 2. সহায়রীর স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। 3. যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কি? যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না, মানে যে একদম বোকা, এখানে তার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, খেন্তির হাতে সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? প্রাগৈতিহাসিক যুগে। 5. বরজপ্রতার বন থেকে 15 থেকে 16 মেটে আলু তুলেছিল কে? সহায়রী। 6. অধর্ম চোরের নহে, তবে কার? কৃপণ ধনির। 7. এ সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দই, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? উক্তিটি বিড়ালের। 8. কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? নেশা ছাড়া তিনি থাকতে পারে না, সেই জন্য। 9. বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায়? ভারতে। পরবর্তী প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? দীর্ঘশির তরুদল। 11. কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? মানুষের মধ্যে। তোমাদের বইয়ে যেহেতু রয়েছে তোমার মধ্যে, তাই তোমাদের কিন্তু প্রশ্নপত্রে অপশান থাকবে মানুষের মধ্যে, তাই তোমরা মানুষের মধ্যে অপশানটি উত্তর হিসেবে লিখবে। 12. সাম্যবাদী কবিতায় শাকামণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। শাক্যমুনির প্রকৃত নাম কি? তোমাদের বইয়ে শাক্যমুনি বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে, আর এখানে তোমাদের প্রশ্নটি রয়েছে যে গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি? গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ। পরবর্তী প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাইও এলিসেন্দার মনে হয়েছিল কি মনে হয়েছিল? ডুবন্ত জাহাজের নাবিক। 14. বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে, কিসে করে? ভেলায় চাপিয়ে। 15. কবিকে ওরা ভয় পায় কখন? যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। 16. ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? অত্যাচারের অবসান। 17. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা কি? তামিল। 18. ওরাও উপজাতির ভাষা হল করুক। 19. মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? প্রাকৃত। 20. প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়কাল হল 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। 21. ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 2 ভাগে, কথ্য, লেখ্য। 22. লিচু ও চা এই দুটি শব্দ কোন ভাষা থেকে বাংলায় এসেছে? চীনা ভাষা থেকে। 23. পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? ঝাড়খণ্ডী উপভাষার। 24. অভিশ্রুতি যে ভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাঢ়ী। 25. হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। 26. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কটি খণ্ড রয়েছে? 13টি। 27. দৌলত কাজী রচনা করেন সতীময়নার কাহিনী। তো এই 27 দাগ অবধি প্রশ্ন তোমরা দেখতে পেলে যে প্রশ্নপত্রে কোনো চেঞ্জ নেই। যেমন তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরটি সম্পূর্ণ করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, ঠিক তেমনভাবেই এই প্রশ্নগুলো থাকবে। কিন্তু এরপর থেকে তোমাদের প্রশ্ন বিভিন্নভাবে আসবে, তাই প্রশ্নগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো। পরবর্তী প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চালিয়েছিল। তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি যে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে কিভাবে। তোমাদের এখানে 4টি অপশান থাকবে, যেই 4টি অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থানটি পূরণ করতে হবে। আমি এখানে শুধু উত্তরটি লিখে কথাটি সম্পূর্ণ করে দিয়েছি। তোমাদের ওখানে 4টি অপশান থাকবে প্রশ্নপত্রে, সেই 4টি অপশান থেকে যেই অপশানটি ঠিক হবে সেই অপশানটি নিয়ে তোমাদের উত্তরটি কমপ্লিট করতে হবে। তো এখানের উত্তরটি হবে শীত। 29. সেজন আশ্রয় নেয় সুবর্ণ চরণে। 30. মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। 31. ভোটচীনা ভাষার সঙ্গে
ড্যাশ মিশ্রণ রয়েছে অসমীয়া ভাষার। 32 শ্রী চৈতন্যদেবকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। তো এরপর তোমাদের আরও এক ধরনের প্রশ্ন আসবে, ঘটনাক্রম অনুযায়ী ঘটনার পূর্ণ বিন্যাস করো, অর্থাৎ কোন ঘটনাটি কোন ঘটনার পরে হয়েছিল বা কোন ঘটনাটি কোন ঘটনার পরে হবে সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে। যেমন এখানে 4টি ঘটনা বলে দেওয়া হয়েছে, এই 4টি ঘটনার মধ্যে কোন ঘটনাগুলি আগে হয়েছিল এবং কোন ঘটনাগুলি পরে হয়েছিল সেই অনুযায়ী তোমাদের বিকল্প সমূহ থেকে 4টি অপশান থাকবে, এরকম নাম্বারিং থাকবে, যেই নাম্বারিংগুলো যার পরে হবে তোমাদের সেখান থেকে বেছে নিয়ে উত্তরটি লিখতে হবে। আশা করছি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন 34 দাগের, তোমাদের 34 দাগের প্রশ্নটিও ঠিক ওই রকম প্রশ্নই থাকবে, অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী তোমাদের প্রশ্নটির উত্তর নির্বাচন করতে হবে, অর্থাৎ কোনটির পরে কোন ঘটনাটি হয়েছিল সেই অনুযায়ী তোমাদের উত্তর সাজাতে হবে। তো এইরকম প্রশ্ন তোমাদের 3টি থাকবে। পরবর্তী 35 দাগের প্রশ্নটিও তোমাদের আগের দুটি প্রশ্নের মতো একই ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। এই 35 দাগের প্রশ্নটিতে তোমাদের 4টি ভাষা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেই 4টি ভাষা কোনটির পরে কোনটি এসেছিল সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটি ভালোভাবে দেখে যাবে। তো এরপর তোমাদের স্তম্ভ মেলানো থাকবে। তো স্তম্ভ মেলানো প্রায় সকলেই জানো, কিন্তু তোমাদের প্রশ্নপত্রে স্তম্ভ মেলানোর নিয়মটি সম্পূর্ণ আলাদা। তোমাদের 4টি অপশান থাকবে, বিকল্প সমূহ থেকে যেই 4টি অপশানের মধ্যে একটি অপশান ঠিক হবে সেই অপশানটি তোমাদের উত্তর হিসেবে লিখতে হবে। দাগ টেনে টেনে তোমাদের স্তম্ভ মেলাতে হবে না। তোমাদের বিকল্প সমূহ থেকে 4টি অপশান থাকবে, যেই 4টি অপশানের মধ্যে একটি অপশান তোমাদের উত্তর হিসেবে বাছতে হবে। যেমন তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে ধরো 1 দাগের উত্তরটি হবে ডি, কিন্তু তোমরা দাগ টেনে সেটা বোঝাবে না, ওখানে তোমাদের লেখা থাকবে যেই অপশানটি ঠিক হবে সেই অপশানটি উত্তর হিসেবে লিখতে হবে। তো পরবর্তী প্রশ্নটিও তোমাদের স্তম্ভ মেলানো থাকবে, তাই স্তম্ভ মেলাতে কিভাবে হবে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, তাই তোমাদের এরকম স্তম্ভ মেলানো 3টি থাকবে, তাই তোমরা বুঝে শুনে উত্তরটি লিখবে। তো পরবর্তী স্তম্ভ মেলানোটি তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি প্রাচীনকালের কবির নাম দেওয়া হয়েছে এবং তাদের যে গ্রন্থগুলি ছিল সেই গ্রন্থগুলির নাম তোমাদের লিখতে হবে। তাই তোমাদের বিকল্প সমূহ থেকে যেই অপশানটি ঠিক হবে সেই অপশানটি তোমাদের উত্তর হিসেবে লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে, কারণ এই প্রশ্নগুলি তোমাদের যদি মাথায় না ঢোকে তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা কিছু বুঝতে পারবে না। পরবর্তী প্রশ্নটি হলো সত্য মিথ্যা নির্বাচন করো। এখানে তোমাদের 4টি অপশান দেওয়া হবে, 4টি অপশানের মধ্যে কোন দুটি ঘটনা সত্য বা কোন দুটি ঘটনা মিথ্যে, বা 4টি অপশানে যদি মিথ্যে হয় তোমাদের বিকল্প সমূহ থেকে 4টি অপশানের মধ্যে যেই অপশানটি ঠিক হবে সেই অপশানটি উত্তর হিসেবে লিখতে হবে। যেমন যদি 1 অপশানটি সত্য হয় এবং 2 অপশানটিও সত্য হয় কিন্তু 3, 4 যদি মিথ্যা হয় তাহলে তোমাদের অপশানে ওরকম লেখা থাকবে, যেই অপশানটি ঠিক মনে হবে সেই অপশানটি উত্তর হিসেবে লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি হলো তোমাদের বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। এই প্রশ্নের উত্তর লেখার নিয়মটি তোমরা যদি না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে কিভাবে লিখবে এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাদের আগে থেকে জানিয়ে রাখছি যে তোমাদের এরকম 2টি বিবৃতি দেওয়া হবে, 2টি বিবৃতির মধ্যে একটি ঠিকও হতে পারে অথবা একটি ভুলও হতে পারে, আবার একটি ঠিক আরেকটিও ভুল, কিন্তু একটি অন্যের কারণ নয়, এরকমও তোমাদের হতে পারে। তাই এই উত্তর যখন লিখবে তোমরা একটু ভেবেচিন্তে লিখবে। যেমন এখানে 2টি বিবৃতি দেওয়া হয়েছে, একটি বিবৃতি হলো চোরের দণ্ডবিধান কর্তব্য, 2 না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এখানের উত্তরটি কি হবে? এখানের উত্তর হবে বিয়ের দাগের 1 ঠিক 2ও ঠিক, কিন্তু 1, 2 কোনো কারণ নয়। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র কেমন হতে চলেছে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় প্রশ্নপত্র বুঝতে যাতে কোনো প্রবলেম না হয় তোমাদের বোঝার সুবিধার্থে এই প্রশ্নপত্রটি বানানো। তবুও যদি কোথাও তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাও, আমি তাকে পুরো প্রশ্নপত্রটি বুঝিয়ে দেব। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।